মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তাহলে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এতক্ষণ যেই চিঠিটা পড়ছিলাম সেটা হচ্ছে সত্যিকারের একজন জুলাইয়ের শহীদের লেখা চিঠি, এবং এটা পড়ছিলাম হচ্ছে জুলাইয়ের গল্প এই বইটা থেকে। জুলাইয়ের গল্প এই বইটা, প্রত্যেকটা গল্প আমি সবসময় প্রত্যেকটা গল্পের ব্যাপারে ইন্টারেস্টিং বলি, বাট এই বইটা আমি ইন্টারেস্টিং বলতে পারছি না, আসলে আমার মুখে আসছে না। এখানে হচ্ছে ১৫টা গল্প আছে টোটাল, এবং প্রত্যেকটা গল্প একেবারে মানে পুরোপুরি সত্যি গল্প। জাস্ট সত্যি গল্পগুলোকে সংকলন করা হয়েছে, এবং এগুলোর ভিতর বেশিরভাগ গল্পই আপনার হয়তো ফেসবুকে কোনো না কোনো ফরম্যাটে পড়ে ফেলছেন। জাস্ট এখানে সাজায় গুছিয়ে লেখানো হয়েছে। তো বইয়ের প্রচ্ছদটা অনেক সুন্দর। সে নাইস প্রোডাক্ট বলা যেতে পারে। এখানে হচ্ছে উল্টা করে দেওয়া হয়েছে। উল্টা করে দেওয়ার একটা আসলে মিনিং আছে। তারপর হচ্ছে এই যে এই ছবিটা, বিখ্যাত ছবিটা। I don't know এখনো ওই ছবিটা ওই জায়গায় আছে কিনা। বাট এটা একটা কি বলে, আমাদের জুলাইয়ের ইতিহাসের সিগনিফিকেন্ট ছবি। এখানে কয়েকটা গল্প আছে, আমি পড়ি। লেখকদের নাম পড়ি, তারপর হচ্ছে বইটার ব্যাপারে কথাবার্তা বলব ২-১ টা। তো বইয়ের হচ্ছে টোটাল বইয়ের সম্পাদনা করেছেন হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিন ভাই, এবং আ লেখকরা এবং গল্পের নামগুলো বলছি। অভ্যুত্থানের শেষ স্লোগান, শামসুল আরিফিন রুমি, তারপর হচ্ছে কালান্তর, জুবায়ের ইবনে কামাল। জুবায়ের ইবনে কামালকে যারা চেনেন না, উনি কিন্তু জুলাইকে নিয়ে অনেক কাজ করছেন। এই যে জুবায়ের ইবনে কামাল, তারপর হচ্ছে হাসান ইনাম। এই যে হাসান ইনাম, এই ২ জন। জুবায়ের ইবনে কামালের হচ্ছে ২ টা গল্প আছে। আর হাসান ইনামের ১ টা গল্প আছে। আর মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের অ্যা ২ টা গল্প আছে। আর হচ্ছে ওয়ালিদ প্রত্যয় অসাধারণ লেখে। নাজিমুদ্দিন ভাইয়ের ৩ টা গল্প আছে। আর হচ্ছে অ্যা ওয়ালিদ প্রত্যয়ের ১ টা গল্প আছে। ওয়ালিদ প্রত্যয় অসাধারণ লেখা। ওয়ালিদ প্রত্যয়ের একটা বই আমি পড়ছিলাম। আ ট্রু লিটারেচার যেটাকে বলা যেতে পারে। যাই হোক, এখানে কোনো লিটারেচার নাই। জাস্ট সিম্পল গল্পগুলাকে উনারা নিজেদের মতো করে লিখছেন। একেবারে সত্যিকারের গল্প। মানে আমি প্রত্যেকটা গল্প পড়ার সময় অপ্রস্তুত হয়ে গেছি। কেমন যেন। মানে আমি আসলে, আমার ভাষা নাই। আমি বেশি এইরকম হয় না যে আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছি। এরকম, আমি যেহেতু কথাবার্তা বলি মানুষের সামনে, সো বাকরুদ্ধ হয়ে যাই এরকম খুব একটা বেশি সময় হয় না। বাট আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছিলাম প্রত্যেকটা গল্প পড়ার সময়। প্রত্যেকটা গল্প সত্যি। হ্যাঁ, ১ম টাই হচ্ছে অভ্যুত্থানের শেষ স্লোগান। তো ওইখানে হচ্ছে একটা মেটাফর দিয়ে একটা গল্পকে বোঝানো হইছে। যেমন হচ্ছে বলা হইছে যে একজন লেখক, তাকে ধরে নিয়ে আনা হইছে। মানে ধরে আনা হইছে ইসে কি বলে? জেলে। তো ওইখানে ওই লেখক একটা গল্প লিখছিলেন। গল্পের নাম হচ্ছে 'রক্তচোষা মাগি পালায় আর কই যাবি?' এই একটা গল্প। তো এই গল্পটা আসলে কাকে উদ্দেশ্য করে লেখা হইছে বুঝতেই পারছেন। বাট ১ম এ হচ্ছে উনি অন্য একটা রূপকথা টাইপের কাল্পনিক দেশের গল্প। সুকোদারা নামে একটা দেশ। দেশটা কিছুদিন আগে হাইপার ইনফ্লেশন এর মধ্য দিয়ে গেছে। ওই দেশে চলমান কারেন্সির কোনো ভ্যালুই নাই। জিম্বাবুয়েতে যেমন হয়েছিল তেমন। মানে মুদ্রাস্ফীতি এতটাই বেড়েছে যে কারেন্সির কোনো ভ্যালুই নাই বলতে পারেন। ডিম কিনতেও বস্তা ভর্তি টাকা নিয়ে যাওয়া লাগে। আর যাইতে, যাইতে ওই ডিমের দাম কয়েক গুণ বেড়ে যায়। হাইপার ইনফ্লেশন আসলে কন্ট্রোল করা কঠিন। ২য় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এমন হয়েছিল। তখন ওরা কেন্দ্রীয় ব্যাংকই বন্ধ করে দিতে বাধ্য হয়। চরম অর্থনৈতিক মন্দা মেনে নিয়ে নোট ছাপানো বন্ধ করে দেয়। অর্ধেক সরকারি চাকরিজীবীকেও ছাঁটাই করতে বাধ্য হয়। তারপর এক প্রকার কন্ট্রোলে আসে আরকি। জিম্বাবুয়েতে অবশ্য কারেন্সি পাল্টে ফেলতে হয়েছে। এখন ওরা ডলারে বাণিজ্য করে। শোকোদারার সিচুয়েশন এমনই। তারপর হচ্ছে বিপুল পরিমাণ অর্থ পাচারের কারণে আর লোনের কারণে ওই সরকার পরপর ৩ টা নির্বাচনে কারচুপি করে জিতেছে। মানে গল্পটার ব্যাপার এমন যে এই ঘটনার পেছনে আপনাকে একটা ক্রাইসিস দাঁড় করাতে হয়। সেই ক্রাইসিসের উপর আ ভর করে ঘটনা ঘটে আরকি। মোটিভেশন আরকি। আচ্ছা, যাই হোক, এইরকম বুঝতেই পারছেন কি লেখা হইছে। পুরোপুরি গল্প না পড়ি, গল্পগুলো মোটামুটি বড়ই। ১ম দিকের গল্পগুলো এরকম ধরে নেওয়া হইছে, তারপর হচ্ছে ভয়ের। তারপরের গল্পগুলাই হচ্ছে যে বীভৎস যেই গল্পগুলা, এই গল্পগুলা যে
আর প্রত্যেকটা গল্পের উপর একটা গ্রাফিতি দেওয়া আছে ওই গল্প রিলেটেড। আমি অনেকদিন আগে পড়ছি, আমার ঠিক মনে নেই যে ওই গল্পের রিলেটেড গ্রাফিতিগুলো দেওয়া হয়েছে কিনা, বাট প্রত্যেকটার উপর এক একটা করে গ্রাফিতি দেওয়া হয়েছে। এবং বইয়ের শেষে ইন্টারেস্টিং একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে সরি, ইন্টারেস্টিং ওয়ার্ডটা এখানে ইউজ করা আমার ঠিক হয় নাই, বাট খুবই ভালো একটা কাজ করা হয়েছে। সেটা হচ্ছে জুলাইয়ের কিছু ছবি এখানে, মানে রিয়েল পিকচার ফটোগ্রাফ এখানে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা কাজ করলে ভালো হতো, সেটা হচ্ছে এই ছবিগুলো কোন সময় তোলা হয়েছে এগুলো, এবং এগুলোর সিগনিফিকেন্সটা কি, কেন তোলা হয়েছিল, কোন প্রেক্ষাপটে তোলা হয়েছিল, কখন তোলা হয়েছিল, এবং ফটোগ্রাফারকে এটা হয়তো জানা যাবে না, বাট বাকিগুলো তো জানা যাওয়ার কথা। যেমন হচ্ছে এই যে একজন রিক্সাওয়ালা মামা সেলুট দিচ্ছিল এরকম করে, তারপর হচ্ছে গণভবনের সামনের ওইটা, তারপর হচ্ছে সংসদ ভবনের মানুষ ঢুকতেছে, এগুলো হচ্ছে লাস্টের দিকে, মানে প্রথম দিকে স্টোরি কিভাবে শুরু হয়েছে এখানেও একটা স্টোরির মতো, যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, কোটা দিয়ে শুরু হয়েছে, তারপর হচ্ছে এই যে ছাত্রলীগের মানুষজন পোলাপান হচ্ছে মারলো, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে বিভিন্ন ভাড়াটে গুন্ডাদের এনে মারা হইলো, ওদের বোনদের গায়ে আক্রমণ করা হলো, তো তারপর হচ্ছে আহ, মানুষের মুখ চেপে ধরা হইলো, এই যে বিখ্যাত পিকচারটা এটা, তারপর হচ্ছে আবু সাইদের গুলি, তারপর হচ্ছে মানে প্রত্যেকটা এই টাইম লাইনের অনুযায়ী ছবিগুলো অ্যাড করা হয়েছে। আহ, না, গ্রাফিতে এখানে অ্যাড করা হয়নি, সরি আমি একটা ভুল বলছি, গ্রাফিতে এখানে অ্যাড করা হয়নি এই টাইপের। তারপর হচ্ছে স্বাধীনতা, মানে পুরোটাই এখানে হচ্ছে পোট্রে করার চেষ্টা করা হয়েছে। সো এই হচ্ছে গল্পগুলো, এবং আসলে প্রত্যেকটা গল্প একেবারে সত্যি গল্প। মানে আমি আসলে এটা গল্পের স্টাইল কেমন, একজন লেখকের স্টাইল কেমন, কিভাবে লিখছেন, এগুলো আসলে বলার মতো এখানে কোনো মোটিভেশন পাচ্ছি না। তবে আরেকটা চিঠি আছে এখানে, টোটাল ২ টা চিঠি আছে। প্রথমটা তো পড়লাম, দ্বিতীয় আরেকটা চিঠি আছে। চিঠিটা কোথায় গেল? এই যে, "আম্মু আমার সালাম নিও। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। আমার ভাই-বোনেরা রাস্তাঘাটে, এমনকি ঘরের ভিতরও মরতেছে। তুমি ভাবো তো, আজকে তরুর জায়গায় বাবলি থাকলে কেমন লাগতো আমাদের? ওদের রক্তের কথা ভুলে আমরা কিভাবে নিরাপদে বসে দিন কাটাবো? ছোটবেলায় ভয় পেয়ে কোনো কাজে পিছায় গেলে আব্বু আমাকে কি বলতো জানো? বলতো, পথই পথ দেখায়। পথের খোঁজে মানুষকে পথেই নামতে হয়। জানি তুমি অনেক কষ্ট পাবা, রাগও করবা আমার উপর। কিন্তু বদদোয়া দিবা না এটাও জানি। আমাকে ভুল বুঝো না আম্মু। আমি আবার তোমাদের কাছে ফিরে আসতে পারি। আমি আবার তোমাদের কাছে যেন ফিরে আসতে পারি, শুধু সেই দোয়াই করবা। ঠিক আছে?" I don't know কিভাবে বলব। তো এরকম কিছু সত্যিকারের গল্প আমি হাইলি রেকমেন্ড করব। আপনি যদি আমার আশেপাশে পরিচিত কেউ হয়ে থাকেন, যদি পড়তে চান আমার কাছ থেকে বইটা নিয়ে পড়তে পারেন। আ বাট যদি আপনার আমার পরিচিত না হয় বা আমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে না থাকে, আপনি বইটা কিনে পড়তে পারেন। খুব একটা দামও না বইয়ের। বইয়ের দাম কত? আমি একটু দেখি। বাতিঘরের বই। আ বইয়ের দাম কত? এখানে দামটা লেখা নেই। ৳২৬০ ৳২৬০ তাহলে ৳২০০ র বেশি হবে না। সো এরকম একটা নাইস প্রোডাক্ট ৳২০০, এটা খুব বেশি টাকা না। যেমন এরকম একটা বই অন্য যেকোনো একজন রাইটারের বই ৫০০, ৳৪০০-৫০০ মতো হয়। না হলেও ৩০০-৪০০ তো হয়। তো সেই হিসাবে এটা খুবই কম প্রাইস বলা যেতে পারে। আরো আমি হচ্ছে সবগুলো বই পড়ার সময় বুকমার্ক করে রাখি। বাট এখানে বুকমার্ক করে রাখিনি। কোন লাইনটা বুকমার্ক করব? প্রত্যেকটা লাইন এরকম। তো কোনটা আসলে বুকমার্ক করব? তো চাইলে পড়ে দেখতে পারেন আসলে। আপনার আসলে জানা উচিত। আমাদের জুলাইকে নিয়ে যতগুলো গল্প লেখা উচিত ছিল, পৃথিবীর যেকোনো অভ্যুত্থানের পর বা যেকোনো একটা দেশ যখন স্বাধীন হয় বা এরকম একটা বীভৎস স্বৈরাচার হাত থেকে মুক্তি পায়, বা এরকম জাস্ট ১ মাসের একটা আন্দোলনে ২,০০০ এর মতো মানুষ মানে মেরে ফেলা হয়েছে লিটারেলি। খুন করা হয়েছে। তো এইগুলা নিয়ে আসলে খুব একটা বেশি গল্প হয় নাই, বা এগুলাকে মানে ছাপার অক্ষরে স্থান দেওয়া হয় নাই। এগুলা ডকুমেন্টেশন করা হয় নাই। এটা আমাদের একটা ব্যর্থতা। ইনক্লুডিং মি, সবার। আমাদের তো দায়িত্ব, তাই না? আমাদের কোনো ক্রেডিট নেই। এটা সত্যি কথা। যে এটা আমাদের জুলাইয়ের অন্যতম আরেকজন বীর হাদি ভাই বলে গেছেন যে, "আমাদের আসলে কোনো ক্রেডিট নেই। আমরা যারা বেঁচে আছি আমাদের কোনো ক্রেডিট নেই। আমাদের আছে দায়িত্ব। যত ক্রেডিট সব হচ্ছে এই ২,০০০ শহীদের। আবু সাইদ, ওয়াসিম এদের।" হুম, আরো একবার স্মরণ করছি। আ আমাদের বিপ্লবের ভ্যানগার্ড, আমাদের আজাদের স্টালিন, শহীদ ওসমান বিন হাদিকে। হুম, ওকে। আরেকটা বইয়ের কথা বলি। এই বইটা আমি হচ্ছে এই বছর মেলায় কিনছি। এটা হচ্ছে গত বছর মেলায় কিনছিলাম। গত বছর বইমেলায়। এটা হচ্ছে এইবারে মেলায় কিনছি। এটা হচ্ছে ইনকিলাব মঞ্চের বই। এটা হচ্ছে নাইস প্রোডাক্ট, বাট এটা হচ্ছে তো শুধুমাত্র ছবি। জুলাইয়ের গ্রাফিতি ও গালি সমগ্র না, গাইল সমগ্র, এটা কথা হাদি ভাই বলছিলেন। I don't know আগে এটার প্রাইস এত ছিল কিনা, বাট ইনকিলাব মঞ্চ কি করতেছে আমি জানি না। ইনকিলাব মঞ্চের মানে মেইন উদ্দেশ্য তো টাকা ইনকাম করা না, তাই না? সো এরকম এই বইটার দাম ৳৫০০ রাখা, এটা কোন দিক দিয়েই জাস্টিফাইড না আসলে। বইটা আসলে ইটস এ নাইস প্রোডাক্ট। আপনি এখানে কোন গল্প নাই, স্টোরি নাই, কিছুই নেই।
জাস্ট জুলাইয়ের গ্রাফিতি সমগ্র এবং জুলাই গ্রাফিতি কি গ্রাফিতিগুলো ছিল, গ্রাফিতিতে যে গালিগুলো ছিল, সেগুলো এখানে জাস্ট ডকুমেন্টেশন করা হয়েছে। এবং এখানে পৃষ্ঠার কোয়ালিটি বা ছাপার কোয়ালিটিও যে একেবারে আহামরি খুব একটা ভালো এরকমও না। বাট হ্যাঁ, চলে। খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং হ্যাঁ, ভালো, বই হিসেবে ভালো। বাট আরেকটু ভালো করা যেত। যেহেতু ৳৫০০ অথবা এই প্রাইসটা এটা হচ্ছে ৩০০ বা ৪০০ র ভিতর রাখা যেত এটা। উৎসর্গ এই ২ টা বই সেম উৎসর্গ করা হয়েছে জুলাইয়ের শহীদদেরকে। এটা হচ্ছে শুধুমাত্র শহীদদেরকে উৎসর্গ করা হয়েছে। আর এটা হচ্ছে শহীদদের এবং হচ্ছে জুলাইয়ের আহত যোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে। আমি কয়েকটা গ্রাফিতি পড়ে শোনাই। এটারও ১ম গ্রাফিতি হচ্ছে এইটা। এই যে বিখ্যাত পিকচার এটা। আ এবং তারপরে হচ্ছে বাচ্চাদের যে আঁকাগুলো, ওগুলো হচ্ছে বেশি স্থান দেওয়া হয়েছে। শুধুমাত্র বাচ্চাদের না, জুলাইয়ে মোটামুটি ফেমাস যে গ্রাফিতিগুলো সবগুলোই স্থান দেওয়া হয়েছে। ৫ই মে গণহত্যার কথা, বিডিআর বিদ্রোহের কথা, তারপর হচ্ছে রিজার্ভ চুরি, তারপর হচ্ছে আবু সাঈদ, আবরার ফাহাদ, ওয়াসিম আকরামের যে চলে আসুন ১৬ শহরে এইটা। তারপর হচ্ছে ওই যে ছবিটা দেখালাম এক আপুকে যে রক্তাক্ত করা হয়েছিল। আম ছাত্রলীগের ছেলের পোলাপান গুন্ডারা যেটা করছিল। তারপর হচ্ছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আবু সাইদের অনেকগুলো আছে। তারপর হচ্ছে অ্যা অ্যা কোথায় গেল? অ্যা এই ক্যাম্পাসে হবে না অপরাজনীতির আস্তানা। তারপর হচ্ছে আমি হব আবু সাইদ। আবু সাইদের অনেকগুলা আছে। তারপর হচ্ছে ছাত্রলীগ এরকম কুত্তালীগ এরকম অনেকগুলা আছে। তারপর হচ্ছে খুনি হাসিনার আমলনামা, স্টেপ ডাউন হাসিনা, অ্যা আর করবি গুলি এরকম কতগুলা। তারপর হচ্ছে ২৪ এর গণহত্যা, রাতের ভোট। আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। ছবিগুলো দেওয়ার চেষ্টা করব। আ তারপর হচ্ছে আ সুশীল সু এই টাইপের। তারপর হচ্ছে কোথায় গেল? কালচারাল ফেসিজম, নিপাত যাক। তারপর এই তো এই টাইপের গালিগুলাই দেওয়া আছে। আরো কিছু দেখি। আমি কিছু ছবি তুলছিলাম ওই সময়। ওইগুলো আমার কাছে রেখে দেওয়া আছে। মানে জুলাই আমার জীবনে আসলে অ্যা আমি জানি না অন্য আপনাদেরকে কিভাবে চেঞ্জ করছে। আমাকে আইডিওলজিক্যালি চেঞ্জ না করলেও, আইডিওলজিক্যালি আমি অনেক আগে চেঞ্জ হইছি। হ্যাঁ, আমার লাইফে আইডিওলজিক্যাল শিফট বড় একটা শিফট গেছে। এটা মোস্ট প্রবাবলি ২১ সালের দিকে করোনার পরের সময়টা। বাট জুলাই আমার লাইফে আমার ব্যক্তিগত জীবন বলেন বা পেশাগত জীবন বলেন সবকিছুকে উলটপালট করে দিয়েছে। আমার চিন্তার জগৎকে উলটপালট করে দিয়েছে। সবকিছু উলটপালট করে দিয়েছে। তো মুক্তিযুদ্ধের সময় যেরকম হয়েছিল যে মুক্তিযুদ্ধের আগে একটা নট এ সিঙ্গল অন বাঙালির জীবন একই রকম ছিল না। হয়তো কিছু সুবিধাভোগীর ছিল। কিন্তু মুক্তিযোদ্ধা বলেন আ বা মুক্তিযোদ্ধারা বলেন বা রাজাকার বলেন, কারো জীবনে কিন্তু সেম ছিল না। প্রত্যেকের জীবন চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশেও আমরা হয়তো অনুভব করতে পারতেছি না। আমরা হয়তো ফিল করতে পারতেছি না। অনেকে কিন্তু বাংলাদেশেও প্রত্যেকটা মানুষের জীবন কোনো না কোনোভাবে একটু হইলেও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারো নেগেটিভ হবে, কারো পজিটিভ হবে বাট চেঞ্জ একটা হয়েছে। সেরকম একজন সাধারণ মানুষ হিসাবে আমিও যতটুকু পারছি অ্যা জুলিয়ার সাথে কানেক্টেড ছিলাম আমি। তো আমিও চেষ্টা করছি থাকার এবং আমার লাইফে সিগনিফিক্যান্ট অনেক চেঞ্জ আসছে। যাই হোক ওগুলো নিয়ে পরে অন্য ভিডিওতে হয়তো কথা বলব। আ স্টোরি হয়তো শেয়ার করব ইনশাআল্লাহ। একটা বইও লেখার ইচ্ছা আছে। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি জুলাই নিয়ে একটা বই লেখার। আসলে আসতেছে না গল্পগুলো এবং এটা আসলে টাইম দেওয়া উচিত। কারণ এখানে আমি তো বানাই লিখব না। সত্য গল্পগুলো লিখব। এবং আমি চাই না আমার জন্য একটা মানুষের জন্য আমার মতো একটা সিম্পল মানুষের জন্য জুলাইয়ের মতো এই জিনিসটা কলঙ্কিত হোক একটা মিস ইনফরমেশন ছড়ানোর কারণে। ওকে? খুবই সুন্দর, সুন্দর গ্রাফিতিগুলো আ আপনারা চাইলে মানে পড়ার জন্য নিয়ে দেখতে পারেন বা ডকুমেন্টেশন হিসেবে রেখে দিতে পারেন। আব এবং যদি আশা করি ইনকিলাব মঞ্চের কি বলে? ওদের ওইখানে অফিসে আছে। চাইলে গিয়ে দেখে আসতে পারেন। যদি যান কখনো দেখে আসতে পারেন। আমি কখনো যাইনি আসলে। আশা করি ওদের কাছে আছে এবং এটা প্রোডাক্টটার প্রাইসটা আরেকটু কমানো উচিত। বাট এটা হচ্ছে নাইস প্রোডাক্ট এটা আপনারা কিনতে পারেন। আই হোপ আপনাদের টাকাটা বৃথা যাবে না। সো দ্যাটস ইট। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। এবং এই লাইনটা আমি বলা শুরু করছি কিন্তু জুলাইয়ের পর। আবার বলছি নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।